ওকে, আসসালামু আলাইকুম। ক্লাস 8, আশা করি ভালো আছো। আমার গত ক্লাসটাতে দরকার ছিল সবটা বোঝানোর, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি বুঝাতে পারিনি। চেষ্টা করবো আজকে এই ক্লাসটা সম্পন্ন করে দেওয়ার। ক্লাসের টপিক হচ্ছে কি, আমাদের ক্লাসের টপিক হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। এবং আমি গত ক্লাস আলোচনা করছিলাম যে মাইটোসিসটা কোথায় হয়, মাইটোসিসটা কেন হয়, এবং মাইটোসিস হলে কি হয়, মাইটোসিস না হলে বা কি হয়, এগুলো সম্পর্কে আমি গত ক্লাসে ডিটেলস নিছিলাম। মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে, এই সম্পর্কে আমি গত ক্লাসে কি করছিলাম, ডিটেলস আলোচনা করেছিলাম। 20 মিনিটের একটা ক্লাস ছিল। চেষ্টা করবো আজকে বাকিটুকু ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে? ওকে, আমি যদি গত ক্লাসটা থেকে একটু পুনরায় রিভাইজ দেওয়ার চেষ্টা করি। গত ক্লাসে আমি বলছিলাম হচ্ছে কি, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, একটা মাতৃকোষ থেকে যখন আহ দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এবং আরো যদি বলি, তাহলে বলা যাবে মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাগুলো কি থাকে, একই রকম থাকে, অর্থাৎ সেম থাকে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষে যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে, তার পরিমাণটা সেম থাকে, ঠিক আছে? আরো যদি ডিটেলসে বলা যায়, বলা যাবে হচ্ছে যে কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? মাইটোসিস কোষ বিভাজন হয় উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, যে অঙ্গটা বৃদ্ধি পায়, তখন কোথায় হয়? উন্নত শ্রেণীর আহ দেহে হয়, ঠিক আছে? যেমন উন্নত শ্রেণী কারা? আমরা হচ্ছে কি উন্নত শ্রেণী, মানুষ উন্নত শ্রেণী। বহুকোষীদের আহ দেহের মধ্যে হয়, বহুকোষী জীবের দেহের মধ্যে হয়। আর কোথায় হয় মাইটোসিস? হয় হচ্ছে ভাজক টিস্যুতে হয়। কোথায় হয়? ভাজক টিস্যুতে হয়। এবং ভাজক টিস্যু কি করে? সংখ্যাগুলো বৃদ্ধি করে মাইটোসিস হলে, ঠিক আছে? মাইটোসিস কোথায় হয় না? মাইটোসিস হয় না হচ্ছে জনন কোষটাতে হয় না। কেন হয় না? কারণ জনন কোষে হবে মিউসিস, আর আমাদের সম্পূর্ণ দেহের মধ্যে হবে কি? মাইটোসিস। আবারও বলি, দেহ কোষের মধ্যে হবে মাইটোসিস এবং জনন কোষটার মধ্যে হবে, জনন অঙ্গটার মধ্যে হবে মিউসিস। এগুলো ছিল গত ক্লাসের আলোচনা, গত ক্লাসের ডিটেলস। আজকে আমাদের যাইতে হবে কোথায়? একটু ভেতরের দিকে যাইতে হবে। যাওয়ার আগে যদি আমি বলি, আরেকটা টপিক গত ক্লাসে আলোচনা করছিলাম, মাইটোসিসে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে। কেন বলে? কারণ হচ্ছে এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটাও কি থাকে? সেম থাকে। কার সেম থাকে? মাতৃকোষের। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং সমগুণ থাকে। কি থাকে? উপরে লিখে দিছিলাম গত ক্লাসে, সমগুণ থাকে। কি থাকে? সমান সমান গুণ থাকে। মাতৃকোষের গুণ এবং নতুন যে কোষগুলো সৃষ্টি হয়েছে তাদের গুণ সমান থাকে। সেজন্য মাইটোসিসকে কি বলে? সমীকরণিক কোষ বিভাজন বলে। এবং মাইটোসিসকে ইকুয়েশনাল সেল ডিভিশন বলে। ইংরেজিতে কি বলে? ইকুয়েশনাল সেল ডিভিশন। আরেকটা বলে হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। কি বলে? পরোক্ষ কোষ বিভাজন, ঠিক আছে? মাইটোসিস সম্পর্কে আরেকটু জিনিস জানতে হবে। আজকের ক্লাসটাতে কি জানবো? মাইটোসিস হচ্ছে জটিল। মাইটোসিস কি? জটিল এবং ধারাবাহিক। আমরা এমাইটোসিসের জায়গাতে পড়ছিলাম, এমাইটোসিস হচ্ছে সহজ ধাপ এবং দ্রুত, সেজন্য তাকে বলা হয় প্রত্যক্ষ। এবং মাইটোসিস হচ্ছে কি? জটিল এবং ধারাবাহিক। মাইটোসিস কোষ বিভাজনটা জটিল কোষ বিভাজন এবং ধারাবাহিক কোষ বিভাজন। এখানে ধারা আছে, ধাপ আছে, এখানে ধাপগুলো আসতেছি আমি, ঠিক আছে? ওকে, শুরুতে দেখি, শুরুতে কি লেখা আছে আমার এখানে। শুরুতে লেখা আছে এমাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সময়ে বিভাজিত হয়। যদি চিত্রটা একটু মনে করতে পারো, তাহলে দেখবা হচ্ছে কি, একটা মাতৃকোষ, ঠিক আছে? মাতৃকোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা কি মাঝ বরাবর একই সাথে সংকুচিত হয়েছে। কি হয়েছে? একই সাথে সংকুচিত হইতে 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 ডাম্বেল আকৃতি হয়েছিল। কি হয়েছিল? ডাম্বেল আকৃতি। তারপর কি মাঝখান দিয়ে কি হয়ে গেছে? সংকুচিত হইতে হইতে দুটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এমাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়। কিন্তু কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে, এই যে লাল কালি দিয়ে যেটা লিখেছি আমি, মাইটোসিস কোষ বিভাজনে প্রথমে হবে নিউক্লিয়াস। প্রথমে হবে কি? নিউক্লিয়াসের কোষ বিভাজন। এই যে নিউক্লিয়াসের বিভাজন চলবে, নিউক্লিয়াস বিভাজিত হবে এবং পরে সাইটোপ্লাজম হবে। একটু ভিন্ন কিন্তু। মাইটোসিসে ছিল নিউক্লিয়াস সাইটোপ্লাজম একই সাথে, কিন্তু মাইটোসিসে নিউক্লিয়াস আগে হবে, প্রথমে হবে, এবং সাইটোপ্লাজম হবে পরে। সাইটোপ্লাজম হবে কি? পরে হবে। এই যে নিউক্লিয়াসের বিভাজনটা আগে হবে, শুরুতে হবে, এই নিউক্লিয়াসের বিভাজনের একটা নাম আছে,
এই যে কেরিওকাইনেসিস, এই যে কেরিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস। এবং পরে কিসের বিভাজন হবে? সাইটোপ্লাজমের বিভাজন হবে। কিসের? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয়, সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে বলে সাইটোকাইনেসিস। কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের হচ্ছে কি কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজনটা সেটাকে বলে সাইটোকাইনেসিস। এই যে লেখা আছে আমার এখানে সাইটোকাইনেসিস। ঠিক আছে, প্রশ্নে যদি আসে কেরিওকাইনেসিস কাকে বলে, তাহলে বলবা যে নিউক্লিয়াসের বিভাজনকে, মাইটোসিস কোষ বিভাজনে শুরুতে কিসের বিভাজন ঘটে? নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তাকে কেরিওকাইনেসিস বলে। এবং মাইটোসিস কোষ বিভাজনের শেষে কিসের বিভাজন, মানে কিসের বিভাজন চলে? সাইটোপ্লাজমের বিভাজন চলে। সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইন্টারফেজ, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেজ অনেক মানে আসে, এই প্রশ্নটা অনেকবার আসছে, বিগত অনেক সাল এই প্রশ্নটা আসছে। আমরা যখন পড়ালেখা করছি, 8-9 পড়ছি, আমাদের বেলায়ও প্রচুর পরিমাণে মানে অনবরত এই প্রশ্নটা আসছে। একবার না, দুইবার না, তিনবার না, বহুবার আসছে। প্রত্যেক প্রশ্ন খুললেই দেখি, প্রত্যেক প্রশ্ন পাইলেই দেখি কি ইন্টারফেস কাকে বলে, ইন্টারফেস কাকে বলে। নর্মাল প্রশ্ন, এটা 1 নম্বরের প্রশ্নে আসে বেশি, 2 নম্বরেও আসতে পারে। সেজন্য ইন্টারফেস কাকে বলে সেটা আমাদের জানা অবশ্যই প্রয়োজনীয়। ইন্টারফেস কাকে বলে? ইন্টারফেস কাকে বলে? এটা হচ্ছে ইন্টারফেস। এই যে, এই যে এটা হচ্ছে ইন্টারফেস। একটু চিন্তা করো, একটু আগে আমি কি বলছিলাম? শুরুতে হবে নিউক্লিয়াসের বিভাজন এবং পরে হবে সাইটোপ্লাজমের বিভাজন। এই যে বিভাজনগুলো হয়, ঠিক আছে, বিভাজনটা একটা হচ্ছে খেলা। ধরো বিভাজনটার নাম কি? একটা খেলা। খেলা শুরু হওয়ার আগে কি হয়? অবশ্যই প্র্যাকটিস হয়, প্রস্তুতি হয়। এই যে প্রস্তুতি, তাদেরও কি হয়? বিভাজন শুরুর আগে কি হয়? প্রস্তুতিমূলক কিছু কাজ হয়। ঠিক আছে, এই প্রস্তুতিমূলক কাজটার নামই হচ্ছে কি? ইন্টারফেস। ঠিক আছে, এই যে কোষের বিভাজন শুরুর আগে, কোষের বিভাজন শুরুর আগে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এখন প্রস্তুতিমূলক কাজটা কোথায় হয়? নিউক্লিয়াসে হয়। কোথায় হয়? নিউক্লিয়াসে। এই যে নিউক্লিয়াসে কোষের বিভাজন শুরুর আগে, এই যে বিভাজনগুলো হচ্ছে নিউক্লিয়াসের একটা বিভাজন, সাইটোপ্লাজমের একটা বিভাজন, এই বিভাজনগুলো হচ্ছে খেলা। এই খেলা শুরুর আগে কি হয়? কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। কোথায় হয়? স্টেডিয়ামে হয়। স্টেডিয়ামের নাম কি? নিউক্লিয়াস। কোষের বিভাজন শুরুর আগে নিউক্লিয়াসে কি হয়? কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই প্রস্তুতিমূলক কাজকে কি বলে? ইন্টারফেজ বলে। কি বলে? ইন্টারফেজ। ইন্টারফেজের 3টা পর্যায়, এগুলা বড় ক্লাসের, আপাতত আমাদের জানার প্রয়োজন নাই কি কি, শুধুমাত্র জেনে রাখো ইন্টারফেজের 3টা পর্যায়। কয়টা? 3টা পর্যায়। ঠিক আছে, 3টা পর্যায় ইন্টারফেজের। এবং ইন্টারফেজের সময়কাল হচ্ছে 90 থেকে 95%। ইন্টারফেজের সময়কাল হচ্ছে 90 থেকে 95%। ঠিক আছে, অবজেক্টিভের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেজ এর পর্যায়কাল কতটুক? এটা হচ্ছে 90 থেকে 95%। ওকে, গেল ইন্টারফেস। তারপর কি আসে আমাদের? মাইটোসিসের ধাপ কয়টা? মাইটোসিসের ধাপ মূলত 5টা। ঠিক আছে, বড় ক্লাসে উঠলে এই চিন্তাটা তোমাদের বদলে যাবে। আসলে মাইটোসিসের ধাপ 2টা। কি কি আমি ক্লিয়ার করতেছি বিষয়টা। মাইটোসিসের অ্যাকচুয়াল ধাপ হচ্ছে কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। কেরিওকাইনেসিসকে আবার 5টা ভাগে ভাগ করছে। এই 5টা ভাগকে প্রোফেজ বলে, প্রোমেটাফেজ বলে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে কেরিওকাইনেসিসের 5টা ধাপ, এই 5টা ধাপকে আবার কি বলে? মাইটোসিসের ধাপ। আমরা এই ক্লাসে কি জানবো? ক্লাস 8 এর জন্য আমাদের কি প্রয়োজন? ক্লাস 8 এর জন্য আমাদের জানতে হবে মাইটোসিসের কয়টা ধাপ? 5টা ধাপ। কয়টা ধাপ? 5টা ধাপ। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, মাইটোসিসের ধাপ কয়টা? 5টা। একটু খেয়াল করো, আমি প্রোফেসটা একটু বড় করে লিখছি। প্রোফেস লেখাটা আমার একটু কি বড় করে লেখা, কারণ হচ্ছে প্রোফেস ধাপটা সব থেকে বড় ধাপ, সব থেকে দীর্ঘস্থায়ী ধাপ। এর জন্য আমি কি লিখতে একটু চেষ্টা করছি বুঝানোর। এটা হচ্ছে সব থেকে কি ধাপ? বড় ধাপ। এটা স্বল্পস্থায়ী ধাপ। এই ধাপটা তাড়াতাড়ি শেষ হয়। ধাপটার নাম হচ্ছে কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। এই ধাপটা খুবই স্বল্পস্থায়ী। ঠিক আছে, অল্প কিছুক্ষণের মধ্যে এই ধাপটার কাজ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। লিমিটেশন কম এই ধাপের। ঠিক আছে, ডিউরেশন কম, টাইম কম। ঠিক আছে, এই ধাপটা খুব সহজ একটা ধাপ। এই ধাপটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, স্বল্পস্থায়ী ধাপ। এই ধাপটাকে কি বলে?
স্বল্প স্থায়ী বলে। মেটাফেজ একটু দেখো, মেটাফেজটাকে আমি কি বলছি, এটা 3 নাম্বার ধাপ। এটা কি নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার। প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ। 3 নাম্বার ধাপ হচ্ছে কি মেটাফেজ। এবং মেটাফেজটা যদি একটু ভালো করে দেখো, আমি একটু মোটা করে, মোটা এবং খাটো করে লিখছি। কেন লিখছি? কারণ মেটাফেজ ধাপের ভিতরে ক্রোমোজোম আছে। কি আছে? একটা কোষের ভিতরে অবশ্যই কি আছে? ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম গুলো এই ধাপে আসলে খাটো আর মোটা হয়। ক্রোমোজোম কি? ক্রোমোজোম জেনে রাখো, বংশগতির উপাদানকে ক্রোমোজোম বলে। পরবর্তীতে ডিটেলসে যাব আমি, ঠিক আছে? বংশগতির একটা উপাদানের নাম কি? ক্রোমোজোম। বংশগতির একটা উপাদানের নামই কি? উপাদানের নামই হচ্ছে কি ক্রোমোজোম। মেটাফেজ ধাপে ক্রোমোজোমটা খাটো আর মোটা দেখায়। কি দেখায়? খাটো আর মোটা। সেজন্য আমি মোটা করে লিখছি, খাটো করে লিখছি। এনাফেজ ধাপ ইম্পর্টেন্ট ধাপ, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে ক্রোমোজোম গুলা ভি এল জে আই আকৃতির হয়। কি আকৃতির? ভি এল জে আকৃতির। ভি এল জে এই টাইপের হয়। এই টাইপের দেখতে হয় ক্রোমোজোম গুলো, এই টাইপের হয়। তারপর আই আকৃতির হয়, জে আকৃতির হয়, এরকম। শেষের ধাপের নাম কি? টেলোফেজ। প্রোফেজ হচ্ছে প্রথম ধাপ, টেলোফেজ হচ্ছে কি শেষের ধাপ। ঠিক আছে? মাইটোসিসের ধাপ কয়টা? 5টা। মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রোফেজ সব থেকে বড় ধাপ। প্রোমেটাফেজ অল্প কিছুক্ষণ সময় থাকে, স্বল্পস্থায়ী ধাপ। মেটাফেজ মোটা আর খাটো থাকে। কি থাকে? ক্রোমোজোম গুলা থাকে। এনাফেজ, এনাফেজের মধ্যে ক্রোমোজোম গুলা কি থাকে? বিভিন্ন ওয়ার্ড আকৃতির থাকে। ভি এল জে আই এই আকৃতির থাকে। এবং টেলোফেজ হচ্ছে কি সবার শেষের ধাপ। কি ধাপ? শেষের ধাপ। ঠিক আছে? তারপরে প্রশ্ন আসতে পারে যে মাইটোসিস কথার কথা হইল না, মাইটোসিস কোষ বিভাজনটা সৃষ্টিই হইল না, তাহলে কি এমন হইতো? হইতো অনেক কিছু হইতো। কি হইতো? মাইটোসিস না হইতো তাহলে মিওসিস হইতো না, কখনোই সম্ভব ছিল না। মাইটোসিস হয়েছে বিধায় মিওসিস হইতে পারে। কেমনে হইতে পারে? আসো দেখি। এটা জানতে হবে আমাদের। এটা তো একটু আগে জানলাম। মাইটোসিসের মাধ্যমে মাতৃকোষ, মাতৃকোষটার ইংরেজি নাম মাদার সেল। কোষের ইংরেজি সেল। মাতৃ মানে হচ্ছে মাদার, অর্থাৎ মাতৃকোষ অর্থাৎ মাদার সেল। ঠিক আছে? মাইটোসিসের মাধ্যমে মাতৃকোষটা কি হয়? 2টা নতুন কোষ সৃষ্টি করে। ঠিক আছে? নতুন কোষগুলোর নাম হচ্ছে কি? অপত্য কোষ। এটাকে কি বলে? এটাকে বলে অপত্য কোষ। অপত্য কোষ। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষ। ঠিক আছে? মাতৃকোষকে কি বলে? মাদার সেল বলে। আর এই যে নতুন 2টা কোষ সৃষ্টি হয়েছে, এদেরকে বলে অপত্য কোষ। এদেরকে বলে ডটার সেল। এই যে ডটার সেল বলে। কেন ডটার সেল বলে? কারণ হচ্ছে মাতৃ থেকে নতুন যে 2টা কোষ সৃষ্টি হয়েছে তারা হচ্ছে ডটার সেল। যদি আহ এখানে ডটার অর্থ কি? কন্যা, কন্যা কোষ। এগুলা কি কোষ? কন্যা কোষ। ধরো এখানে ছেলে কোষ সৃষ্টি হইল। কি সৃষ্টি হইল? ছেলে কোষ, অর্থাৎ সন সেল। সন সেল। আচ্ছা চিন্তা করো, যদি সন সেল সৃষ্টি হইতো, সন কি কখনো মা হইতে পারত? সম্ভব ছিল না। ডটার সেল, মেয়ে, কন্যা, সে একটা সময় কি হইতে পারবে? আবার পুনরায় কি হইতে পারবে? মাতৃকোষ হইতে পারবে। সেজন্য এগুলোর নাম কি বলে? ডটার সেল। কেন ডটার সেল? কারণ মাতৃকোষের সমান সমান না, মাতৃকোষটা যেরকম দেখতে, যতটুকু গোল, ভিতরে যতটুকু কি ছিল, 2n ছিল। এই যে ডটার সেল গুলাও কি 2n। 2n কেন দিলাম এটার একটা ব্যাখ্যা আছে। ঠিক আছে? এই যে দেখো মাতৃকোষের মধ্যে কি দিলাম, এই যে এটা হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে 2n। এবং এই যে অপত্য কোষ, তারাও কি 2n। মাতৃকোষটা হচ্ছে মাদার সেল, অপত্য কোষটা সন সেল না, কি সেল? ডটার সেল। কেন ডটার সেল? এই যে এই যে একটা ডটার, সে আগে পরে গিয়ে কি হবে? মাতা হবে, হবে না? তার মধ্যে কি থাকবে? 2n থাকবে। সেও আবার কি, সেও আবার কি নতুন 2টা কি কোষ সৃষ্টি করবে 2n এর। এই কন্যাগুলা কি করবে? আবার নতুন কোষ সৃষ্টি করবে। সন হইলে কি পারতো? পারতো না। ঠিক আছে? সন সেল এই কাজটা করতে পারতো না। সেই জন্য এগুলাকে কি বলে? ডটার সেল বলে। ঠিক আছে? এই যে 2n, ঠিক আছে, 2n জিনিসটা কি? 2n হচ্ছে ডিপ্লয়েড। 2n কি?
ডিপ্লয়েড। টুয়েন কি? টুয়েন হচ্ছে ডিপ্লয়েড কোষ। আমি যদি একটু স্পেসিফিক ভাবে দেখি, টুয়েন হচ্ছে কি? ডিপ্লয়েড কোষ। টুয়েন কি? ডিপ্লয়েড। ঠিক আছে, মাথায় রাখবা। টুয়েন কে ডিপ্লয়েড বলে। তাইলে নর্মাল এন কে কি বলে? এন কে বলে হচ্ছে হ্যাপ্লয়েড। কি বলে? হ্যাপ্লয়েড কোষ বলে। এন হচ্ছে হ্যাপ্লয়েড, টুয়েন হচ্ছে কি? ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে হচ্ছে কি? মাতৃকোষ। কি কোষ? মাতৃকোষ। ঠিক আছে, মাইটোসিসে, যে মাইটোসিস প্রক্রিয়ায় কি তৈরি হচ্ছে? টুয়েন থেকে টুয়েন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মাতৃকোষ থেকে ডটার সেল। ডটারটা আবার গিয়ে কি হবে? মাতৃকোষ। আগে পরে তো মাথায় হবে, ডটারটা একটা সময় গিয়ে কি হবে? আবার কি হবে? মাতৃকোষে পরিণত হবে। মাতৃকোষ, এই যে মাতৃকোষ, এগুলো কি বর্তমানে এরা ডটার সেল, কিন্তু আগে পরে তারা কি হবে? তারা কি হবে? মাতৃকোষ। এই যে টুয়েন থেকে টুয়েন যদি সৃষ্টি না হইতো, টুয়েন অর্থাৎ এই মাতৃকোষ যদি সৃষ্টি না হইতো, তাহলে মিওসিস কখনো হতে পারতো না। কেন হতে পারতো না? কারণ মিওসিস হয় কোথায়? মাতৃকোষের মধ্যে হয়। মিওসিসটা টুয়েন এর মধ্যে হয়। টুয়েন কে কি বলে? টুয়েন কে বলে ডিপ্লয়েড। টুয়েন কে বলে জাইগোট। টুয়েন কে বলে নিষিক্ত ডিম্বাণু। এটা পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করতে হবে এই জিনিসটা বুঝতে হলে। লং ডিটেলস, মিওসিস খুবই ইম্পর্টেন্ট। তবে এরও আগে আমাদের জানতে হবে এই 5টা ধাপ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। কোন ধাপে কিরকম চিত্র, কোন ধাপে কি কি কাজ চলে, কে আসতেছে, কে যাচ্ছে, কি সৃষ্টি হইতেছে, এসব সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি আবার পুনরায় একটা রিভাইজ দিই। ঠিক আছে, মাইটোসিস হচ্ছে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। এমাইটোসিসে নিউক্লিয়াস সাইটোপ্লাজম একই সাথে কি হয়? বিভাজন হয়। আর মাইটোসিসে আগে হয় হচ্ছে নিউক্লিয়াস, পরে হয় হচ্ছে কি? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হচ্ছে কেরিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এই যে বিভাজন, এই বিভাজন শুরুর আগে কি হয়? একটা প্রস্তুতিমূলক কাজ হয়। কোথায় হয়? নিউক্লিয়াসে হয়। এই নিউক্লিয়াসে যে প্রস্তুতিমূলক কাজটা হয় তাকে বলে ইন্টারফেজ। খুবই ইম্পর্টেন্ট, ইন্টারফেজ বলে। ঠিক আছে, ইন্টারফেজে 90 থেকে 95% সময় ব্যয় হয়। প্রস্তুতি নিতে নিতেই কি সময় অর্ধেক চলে যায়? অর্ধেক না, প্রায় শেষ। 90 থেকে 95% সময় কি প্রস্তুতি নিতে নিতে চলে যায়। ঠিক আছে, মাইটোসিসের 5টা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। প্রোফেজ দীর্ঘস্থায়ী ধাপ, প্রোমেটাফেজ স্বল্পস্থায়ী ধাপ, মেটাফেজ এখানে ক্রোমোজোম খাটো আর মোটা দেখাবে, এনাফেজ এখানে কি হবে? ক্রোমোজোম গুলো ভি এল যে আকৃতির হবে। ঠিক আছে, এবং মাইটোসিস যদি না হয় তাহলে মিওসিস হইতে পারতো না। কারণ মিওসিস হইতে হইলে আমার কি লাগে? টুয়েন লাগে। কি লাগে? টুয়েন, অর্থাৎ মাতৃকোষ লাগবে। মাতৃকোষ টুয়েন, এটাকে বলা হয় ডিপ্লয়েড, এটাকে বলা হয় জাইগোট, এটাকে বলে নিষিক্ত ডিম্বাণু। ঠিক আছে, টুয়েন এর অনেকগুলা নাম, এবং এন হচ্ছে শুধু হ্যাপ্লয়েড। টুয়েন, ডিপ্লয়েড, এন হ্যাপ্লয়েড। ঠিক আছে, এই হচ্ছে ডিটেলস। এটা জানতে হবে, নোট করতে হবে। 2-3 বার যদি স্টাডি করো নিতে নিতে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, একবার স্পিড 1 এ দেখবা, একবার 1.25, একবার 1.5 স্পিড দিয়ে দেখবা, একবার স্পিড কমায় দেখবা, দেখবা আস্তে আস্তে কি হয়ে গেছে অলরেডি। ওকে, ওকে, আসসালামু আলাইকুম।